হাতে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বসে আছে আরিয়া। এবারও ফেল। এই নিয়ে তিনবার ফেল করলো আরিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে। আরিয়ার মা এসে মেয়ের অবস্থা দেখে ঝংকার দিয়ে উঠল। কি, এইবারও ফেল? শঙ্খনীর বাণিজ্য যা ছিল সব শেষ করে ফেলি। মাথা নিচু করে বসে আছে আরিয়া। মায়ের এসব কথা নতুন নয়, গত 2 বছরে একই কথা শুনতে হচ্ছে ওকে। ঠাস। গালে হাত দিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকালো আরিয়া। আরিয়ার মা, তুই জীবনেও পাশ করতে পারবি না। এখন তোকে কে বিয়ে করবে? হাই হাই, সমাজে মুখ দেখাতে পারবো না তোর জন্য। আরিয়া, মা, একটা সার্টিফিকেটে মানুষের ভাগ্য নির্ধারণ করে। আমি মানুষ হিসেবে গিয়ে আমার কোনো মূল্য নেই? আজ যদি আমি পাশ করতাম, তাহলে কি এই কথাগুলো বলতে পারতে? আরিয়ার মা, করলে বলতাম না, কিন্তু তুই তো করিসনি। এখন বর্তমান যুগে ম্যাট্রিক পাশে কি মূল্য তুই জানিস? কোন জায়গায় মেয়ে দেখতে গেলে প্রথমে কি জিজ্ঞেস করে? মেয়ে কি পাস? আর তোরে দেখতে এলে কি কমো? তিনবার ম্যাট্রিক ফেল। আরিয়ার মা চলে গেল আরও কথাগুলো শুনিয়ে। আরিয়ার বাবা এসে আরিয়ার মাথায় হাত রেখে বলল, আরিয়ার বাবা, ভেবেছিলাম তুই পাশ করবি মা, কিন্তু না, করিসনি। তোরা 2 বোনের পড়ালেখার খরচ যে আমি কত কষ্ট করে জোগাড় করতাম, সেটা শুধুমাত্র আমিই জানি। এখন আমি যেটা বলবো তোকে কিন্তু সেটাই শুনতে হবে। আরিয়া তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। বাবা, আমি পারলাম না। জানো বাবা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পাশ করতে পারলাম না। আমি কি করব বলো তো? আরিয়ার বাবা চলে গেল। আরিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে। হালকা বৃষ্টি হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে। কালো মেঘটা কিভাবে চোখের আড়ালে ঘায়েল হয়ে যাচ্ছে। হঠাৎ জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এক দৃষ্টিতে প্রকৃতির খেলাগুলি দেখছে। তার জীবনটাও তো এরকমই। কি থেকে কি হয়ে গেল এক দমকা হাওয়া এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল। চোখ দুটো ফুলে গেছে, আর চোখ দিয়ে পানি পড়ছে না। বৃষ্টি একটু কমেছে। বিকেলে রুমে প্রবেশ করলো আরিয়ার মা। একটা শাড়ি দিয়ে গেল, শুধু বলেছে তাড়াতাড়ি শাড়িটা পরতে। আরিয়া কিছুই বুঝতে পারছে না ওর মা কি করতে চাইছে। কি রে, শাড়িটা এখনো পরলি না? শাড়ি পরবো কেন? আর কিছু বলতে না দিয়ে আরিয়ার মা, তোর কালাম কাকু একটা বড় ঘর নিয়ে এসেছে। ছেলে নাকি একবার বিয়ে করেছিল, একটা 2 বছরের বাচ্চা রেখে। বউটা চলে গেছে, এখন আবার বউ খুঁজছে। ইতালি থাকে, তোর ওখানে নিয়ে যাব। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা বিয়ে করা লোক, যার 2 বছরে একটা বাচ্চা আছে, তার সাথে আমার বিয়ে দিতে চাইছো? আরিয়ার মা, তোরে কে নেবে শুনি? চুপচাপ শাড়িটা পর, তা না হলে আমি কি করব তা আমিই জানি। আরিয়ার বাবা এসেও একই কথা বলল। ধপ করে বিছানায় বসে পড়ল আরিয়া। ফেল করার কষ্টটা এখনও একটুও কমেনি, তার উপর আবার বিয়ে। আরিয়া শাড়ি পরতে না চাইলে জোর করে শাড়িটা পরিয়ে দেয় তার মা। পাত্রপক্ষ এসেছে দেখতে। সামনে বসানো হয়েছে আরিয়াকে। সবাই দেখে মাশাল্লাহ ভালোই বলল। যখন জিজ্ঞেস করলো তুমি কি পাস, জবাব দিতে পারিনি আরিয়া। যদিও বিষয়টা জানতো, জিজ্ঞেস না করলেও পারত। কিন্তু কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নয়। মানুষ জানে তাকে এই কথাটা বলে সে কষ্ট পাবে, তবুও বারবার একই কথা বলে কষ্ট দেয়। দৌড়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিল আরিয়া। বালিশে মুখ গুজে কাছে। আরিয়ার মা বাবা হাতে পায়ে ধরে বিয়েটা ঠিক করলো। 2 দিন পর বিয়ে। সবাই আমাকে ফেলে দিতে পারে, কিন্তু সুমিত আমাকে কখনোই ফেলবে না। কালকেই দেখা করব। কিন্তু সুমিত তো একবারও আসলো না আমার খবর নিতে। হয়তো জরুরি কোনো কাজে আটকে পড়েছে, তাই আসতে পারিনি। হ্যাঁ, কালকে আমি ওর সাথে দেখা করব। সকালে একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছে আরিয়া। সামনে সুমিত, যাকে আরিয়া অনেক ভালোবাসে। সুমিত ওকে ভালোবাসে। মুখটা কালো করে দাঁড়িয়ে আছে সুমিত। যা বলার তাড়াতাড়ি বলো, আমার টাইম নেই। সুমিত, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। প্লিজ তুমি কিছু করো, তাহলে তো ভালোই হলো। বিয়ে করে সুখী হও। এটা তুমি কি বলছো সুমিত? আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাও লোকটার একটা বাচ্চা আছে 2 বছরের। আর তুমি বলছো এটা তুমি বলতে পারলে? তোমাকে আর কে বিয়ে করবে শুনি? তিনবার এসএসসি ফেল করেছো তুমি। তোমার সাথে 2 বাচ্চার বাপকে মানায়। তুমি কি আমাকে ভালোবাসো না? প্লিজ, মজা করো না। চলো আমরা পালিয়ে যাই। সুমিতের হাত ধরে ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নেয় সুমিত, তার ছেলের একটা হাসি দিয়ে। তোমাকে নিয়ে পালিয়ে যাব ভাবলে কি করে? আজকে একটা সত্যি কথা বলছি তোমাকে, আমি কখনোই ভালোবাসিনি। নিলয়ের সাথে বাজি ধরেই অ্যাক্টিংটা করেছি। কেননা তুমি পুরো স্কুলের টপ সুন্দরীর মধ্যে একজন, তাই তোমাকে পটিয়েছি। নিলয়ের সাথে আমি ডিলে জিতে গেছি। সুমিত, হচ্ছেটা কি এখানে? নিলয় কোথা থেকে আসছে? প্লিজ, ইয়ার্কি বাদ দাও, আমার ভালো লাগছে না। কথা থামিয়ে দিয়ে, কি যোগ্যতা আছে তোমার আমার বউ হওয়ার? এসএসসি পাসই তো করতে পারলে না। তোমার কোনো সার্টিফিকেট নেই। সমাজে মুখ দেখাতে পারবো না তোমাকে বিয়ে করলে। আমাদের রিলেশন আজকেই শেষ। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার ট্রাই করবে না, এই আমি বলে দিলাম।
তোমার চাইতে তো নীলা অনেক ভালো। সুমিত, আমার কথাটা শোনো। আজ যদি আমার সার্টিফিকেট থাকতো, তাহলে তুমি আমাকে এসব কথা বলতে পারতে না। অনেক বড় ভুল করলে তুমি। জীবনে পস্তাতে হবে তোমাকে, আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই তো লাইনে এসেছ। তুমি কি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবে যে আমার পস্তাতে হবে? হাসালে। তোমার মতো একজন ফেলিয়ারের সাথে আমি কেন কেউ রিলেশন রাখবে তো দূরে থাক, কেউ তো বিয়ের নামও নেবে না। যাই হোক, ভালো থেকো। 2 বাচ্চার বাবাকে নিয়ে খুব শীঘ্রই যাতে শুনি আঙ্কেল হব। আরিয়া শুধু অবাকই হলো। এটা কি সে সুমিত যে আরিয়াকে পাগলের মতো ভালোবাসতো? বাড়ির সামনে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতো একটু কথা বলার জন্য। সুমিত চলে গেল আরও অনেক অপমান করে। আরিয়া একটা চিৎকার দিয়ে বসে পড়ল মাটিতে। কেউ একজন দূর থেকে দেখছে। ভেতরে ভেতরে কষ্টে পড়ে যাচ্ছে। সেটা আর কেউ নয়, নিলয়। নিলয় আরিয়ার সামনে এসে টেনে তুলে দাঁড় করালো। আরিয়া নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসতে নিলে। আরিয়া, প্লিজ আমার কথাটা শোনো। তুমি সুমিতকে যা বলেছ আমি সব শুনেছি। আমি বলছি কি, হাত দিয়ে থামিয়ে দিয়ে আমি এখন আসি। নিলয় কিছু বলতে চেয়েও বলতে পারল না, কেননা আরিয়া নিলয়কে দেখতে পারে না। নিলয় দাঁড়িয়ে আছে। চলে গেল আরিয়া। বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেল বিয়ের নিয়মকানুন। সহ্য করতে পারছে না আরিয়া। সিদ্ধান্ত নিল মরে যাবে। কিন্তু মরে গেলে কি সব কিছু সমাধান হবে? না, হবে না। এটা ভুল সিদ্ধান্ত। মনটাকে শক্ত করলো আরিয়া। আমি সৃষ্টির সেরা জীব, কেন নিজেকে এভাবে শেষ করতে যাব? মা, মা, তুমি কোথায়? বাবা, আমার কিছু কথা আছে আপনাদের সাথে। হ্যাঁ বল। আমি এই বিয়ে করব না। আরিয়ার মা প্রচুর রেগে যায়। মেহেদি রেখে উঠে এসেই ঠাস থাপ্পড় মারল ঠিকই, কিন্তু আরিয়া একটু অবাক হলো না। সে জানতো এমনটাই হবে। ভেঙে পড়লে চলবে না। আরেকবার যদি এই কথাটা বলছিস না, তোরে মেরে ফেলবো। কে নেবে তোকে? জবাবে কিছুই বলেনি আরিয়া। এত কিছু আমি জানি না, বা জানতে চাইও না। আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না। এটা আমার শেষ কথা। বিয়ে যদি তুই না করিস, তাহলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোকে। ঠিক আছে, এক্ষুনি চলে যাব। রাত 8টা। জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো আরিয়া। থাকবে না আর এই বাড়িতে। পেছন থেকে বাবার ডাক, যা যা, আর কই যাবি? একটু পরে আবার ফিরে আসবি। এসব ঢং দেখানো হচ্ছে। আর কোনোদিনও ফিরে আসবো না আমি এই বাড়িতে। আরিয়ার বারবার কম্পিউটারের কথা মনে পড়ছে। জিনিসের প্রতিও ভালোবেসে ফেলেছে। এই বাড়ি, এই ঘর, শৈশব থেকে এতটুকু বড় হওয়া, সবকিছু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছে, বোরকা পরা, হাতে একটা ব্যাগ। কান্নার বেগটাও বেড়ে গেল। আজ যদি পাশ করতো, তাহলে তার জীবনটাও আর 5টা মেয়ের মতো সুন্দর হতো। এসবই ভাবতে ভাবতে হঠাৎই ধাক্কা খেল কিছু একটা সাথে। চোখ তুলে দেখল নিলয় দাঁড়িয়ে। পাশ কাটিয়ে যেতে নিলেই, আরিয়া, প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি। সুমিতের মতো আমি তোমাকে নিয়ে উপহাস করব না। আপনার কথা শেষ। এবার আমি আসতে পারি? আরিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার সার্টিফিকেটকে নয়। প্লিজ, তুমি যেও না। আমি তোমাকে কখনোই হার্ট করব না। দয়া করে আমাকে আটকাবেন না। ফিরবো একদিন আমি। সেদিন না হয় আপনার কাছেই ফিরবো। নিলয় অনেক জোরাজোরি করেও আটকাতে পারিনি আরিয়াকে। সে চলে গেছে। বাস স্ট্যান্ডে এসে বসে আছে একটা বেঞ্চিতে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ব্যাগটা পাশে রেখে আশেপাশে একবার তাকালো। মাথায় হাত দিয়ে 2 হাতে চোখ ঢেকে কাঁদছে। তখনই মস্তিষ্ক মনে করিয়ে দিল, কাঁদলে চলবে না। চোখটা মুছে মুখের মেকআপটা ভালো করে লাগালো। মনে মনে একটাই প্রতিজ্ঞা, ফিরে আসবো একদিন আমি এই কিশোরগঞ্জ শহরে। সেদিন আমি একা থাকবো না। আমার সাথে থাকবে আমার সার্টিফিকেট। একজোড়া পা দেখতে পেল আরিয়া। চোখ তুলে তাকিয়ে একটু ভয় পেল। কতগুলো বখাটে খারাপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কি চাই এখানে? কি চাই তুমি জানো না? টিয়া পাখি তোমাকেই চাই, বলেই বাজেভাবে হাসতে লাগলো। রাত আনুমানিক 9টা। তার উপর একলা একটা মেয়ে। আরিয়া আস্তে আস্তে পাশ কাটিয়ে যেতে নিলেই হাত সামনে ধরে আটকে দেয়। টিয়া পাখি, কোথায় যাচ্ছ? উফ, এত ভয় পেলে চলে? চলো আমাদের সাথে। আরিয়ার হাতটা ধরতে গেলেই কেউ একজন বখাটের হাত থেকে ধরে ফেলে। এতই যখন টিয়া পাখির শক্ত বিয়ে করে, নিজের প্রিয়তমাকে টিয়া পাখি ডাকিস? অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে নিলয়। আরিয়া নিলয়কে দেখে আরও ভয় পাচ্ছে। এখান থেকে চুপচাপ কেটে পড়, তা না হলে জান নিয়ে ফিরতে পারবি না। তাই নাকি? পিটাতে শুরু করলো নিলয়। নিলয় একা, আর বখাটেগুলো 4টা কেউ পারছে না। তার উপর আবার সবগুলো ড্রিঙ্কস করা অবস্থায় কিভাবে পারবে? মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলেছে সবগুলোকে। নিলয়কে একটা প্রাঞ্চ দিয়ে নাক বরাবর রক্ত পড়ছে নাক দিয়ে। আরিয়ার কাছে নিলয় গিয়ে দাঁড়ালো। ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসি তো তোমাকে, তাই একা ছেড়ে দিতে পারলাম না। চলো আমার সাথে। আমি যাব না। কেন? তুমি এখন এত রাতে কোথায় যাবে? যেদিকে 2 চোখ যায়
সেদিকেই যাব। আপনি চলে যান। আমি তোমাকে একা রেখে যাব না। প্লিজ, আমার সাথে আমার বাড়িতে চলো। আমি ঢাকা চলে যাব। আপনি যেতে পারেন। আমাকে নিয়ে যদি আপনি আপনার বাড়িতে যান, তাহলে লোকে মন্দ বলবে। একটা অবিবাহিত মেয়ে আমি। আপনি যান। আমার কথা আপনাকে চিন্তা করতে হবে না। তুমি যদি রাজি থাকো, তাহলে আমি এখনই তোমাকে বিয়ে করতে রাজি আছি। আরিয়া চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকালো। তার ছেলের একটা হাসি দিল। বিয়ে করবেন আপনি আমাকে? যেখানে নিজের মা বাবাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আটকায়নি। অবশ্য ওনারা তো আর আমার নিজের বাবা মা না। আরিয়া প্লিজ, এসব কথা বাদ দাও। তুমি আমার সাথে চলো। কেউ কিচ্ছু বলবে না। আমি যাব না। যাবে না, ঠিক আছে, বলেই কোলে তুলে নিল। আরে, কি করছেন? নামান আমাকে। নামান বলছি। আমি ধরলে ভালো লাগে না। সুমিত ধরলে তো ঠিকই ভালো লাগে। নামানোর কথা বলে নিচে ফেলে দেব। তখন নিশ্চয়ই ভালো হবে না। আচ্ছা, ঠিক আছে, নামান। আমি আপনার সাথেই যাব। নিলয় নামিয়ে দিল। ব্যাগটা নিয়ে আরিয়াকে বলল, পেছনে পেছনে আসতে। আরিয়া বাধ্য মেয়ের মতো নিলয়কে ফলো করছে। মা, দরজাটা খোলো। তানহা। তানহা দরজাটা খুলে দিল। নিলয়ের সাথে আরিয়াকে দেখে অবাক হলো তানহা। মা, মা, দেখো ভাইয়া কাকে নিয়ে এসেছে। নিলয় এসে নিলয়ের সাথে বোরকা পরা। আরিয়াকে দেখে এক প্রকার রেগে গেল। এটা কে নিলয়? কাকে নিয়ে এসেছিস তুই? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলি? এটা কি হলো গো? আল্লাহ গো! মা, মা, আমার কথাটা তো শোনো। নিলয়কে কিছু বলতে না দিয়ে ঠাস। কি শুনবো বল? একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, আবার বলছিস তোর কথা শুনতে? কোন অপয়া মেয়ে এলো গো আমার সংসারে? নিলয় গালে হাত দিয়ে আরিয়ার দিকে তাকালো। মেয়েটা নিঃশব্দে কাছে চলে আসতে নিলেই হাত ধরে ফেলে নিলয়। মা, না বুঝে শুনে কথা বলাটা তোমার ঠিক হয়নি। ও আরিয়া, তানহার বান্ধবী। বাড়ি থেকে বের করে দিয়েছে ওর মা বাবা। এত রাতে কোথায় যাবে, তাই আমি নিয়ে এসেছি। আর তুমি জানোই তাই বলছো? আরে আরিয়া, তুমি? আমি তো তোমাকে চিনতেই পারিনি। আসো আসো, ভেতরে আসো। মা, ও আমার বান্ধবী আরিয়া। আমরা একই ক্লাসে পড়তাম। নিলয়ের মার আহাজারি একটু কমলো। মহিলা যা শুরু করে দিয়েছিল। আরিয়াকে নিয়ে তানহার নিজ রুমে গেল। টিনের ঘরটায় 3টা রুম। বাবা মা বোন তানহাকে নিয়ে নিলয়ের পরিবার কোনোরকম চলাফেরা করে তারা। আশেপাশের মানুষ এসে হাজির হয়েছে। কি হয়েছে এটা দেখতে। আরিয়াকে দেখে কত কথাই না শোনালো। আরিয়া বিছানার উপর বসে আছে। তানহা 1 প্লেট খাবার এনে দিল আরিয়াকে খেতে। প্রচণ্ড খিদা ছিল আরিয়ার, তাই 7 পাঁচ না ভেবে খেয়ে নিল। নিলয় অনেকবার উকিঝুঁকি দিয়েছে আরিয়ার সাথে কথা বলতে, কিন্তু সেই সুযোগ আর হয়নি। অনেক রাতে বাড়ি ফিরল নিলয়ের বাবা। নিলয়ের মায়ের কাছ থেকে সব কথা শুনে প্রথমে রাগ হলেও পরে কিছু বলেনি। তানহার সাথে ঘুমিয়েছে আরিয়া, বালিশটা অর্ধেক চোখের পানিতে। নিলয় এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছে। তানহা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এবং আরিয়ার ক্লাসমেট। সকালে চারদিকে আজান পড়ছে। ঘুটঘুটে অন্ধকার। আরিয়া 2টা চিঠি লিখে ব্যাগটা নিয়ে বোরকা পরে বেরিয়ে পড়ল। অজানার উদ্দেশ্য কোথায় যাবে, কি করবে, কিছুই তার জানা নেই। একটা চিঠি তানহার ওড়নায় বেঁধে রেখে এসেছে। আরেকটা দরজার নিচ দিয়ে নিলয়ের রুমে রেখে এসেছে। কিশোরগঞ্জ থেকে উঠে পড়ল বাসে। মাত্র 5টা বাজে ফিরে তাকালো। একবার মনে মনে বলল, এই পরিবেশ, এই শহর ছেড়ে যেতে চাইনি আমি, কিন্তু যেতে হচ্ছে আমাকে। কেননা আমি একজন ফেইলার। তবে ভয় নেই, ফিরে আসবো একদিন, খুব শীঘ্রই। বাস চলতে শুরু করলো। অজানার উদ্দেশ্যে দীর্ঘ একটা নিঃশব্দ ছেড়ে সিটে হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে রাখলো আরিয়া। সারা রাত ঘুমায়নি নিলয়। আরিয়াকে নিয়ে হাজার হাজার স্বপ্ন বুনেছে। দ্রুত ঘুম থেকে উঠে পড়ল। তানহার রুমে উকি দিল, বার দরজা ভেতর থেকে বন্ধ। আবারও নিজের রুমে ফিরে গেল। পায়ের নিচে কিছু একটা খচখচ করছে দেখে নিচে তাকালো। একটা চিরকুট নিলয়ের কেমন জানি লাগছে। চিঠিটা খুলে পড়তে শুরু করলো। আপনাকে কি বলে বা কে বলা উচিত বুঝতে পারছি না। কেন এত ভালোবাসেন আমাকে? আপনাকে আমি কত অপমান করেছি, কিন্তু বিশ্বাস করুন, শুধুমাত্র সুমিতের কথা শুনে নিজের মন থেকে করিনি। হ্যাঁ, আমি এটা ঠিক, আমি আপনাকে দেখতে পারি না। তবে কালকের ব্যবহারে বুঝলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার অবস্থা দেখে আপনার উপহাস করা উচিত ছিল, কিন্তু সেটা না করে আরও উল্টো বিয়ে করতে রাজি হয়ে গেলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, কালকের ব্যবহারেই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। অসহায়ের সময় যে পাশে দাঁড়ায়, তার কথাই মানুষ মনে রাখে। আমিও ভুলব না আপনার কথা। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্য। কেননা আপনাদের ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়। ফিরে আসবো একদিন আমি, সেদিন আপনার কাছেই ফিরব। ভালো থাকবেন। ইতি, আরিয়া। নিলয় কি বলবে বুঝতে পারছি না। এখন 6টা বাজে। দ্রুত এক দৌড়ে বাস স্ট্যান্ডে গেল। কাউন্টারের লোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, একটা মধ্যবয়সী মেয়ে বোরকা পরা, এমনকি কেউ এখানে এসেছিল? কাউন্টারের লোক, জি, একটা মেয়ে বোরকা পরা, হাতে একটা ব্যাগ, সকাল 5টার বাসে উঠে চলে গেছে। কি?
চলে গেছে? আচ্ছা, এই বাসটার লাশ কোথায় গিয়ে থামবে? কিশোরগঞ্জ থেকে ঢাকা। ঢাকা তুমি চলে গেলে আরিয়া। এত কাছে থেকেও তোমায় আমার করতে পারলাম না। চিঠিটার দিকে তাকালেও স্পষ্ট করে লেখা, ফিরবো একদিন আমি, সেদিন আপনার কাছে ফিরবো। ফিরে এলো বাড়িতে। আগে তো আরিয়াকে দূর থেকে দেখতো, তাও ভালো ছিল, দেখতে পারতো। কিন্তু এখন তো আর কোনোদিন দেখতে পারবে না, সেটাও সন্দেহ। বিছানায় ধপ করে শুয়ে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু ভেতরটা কষ্টে জ্বলে যাচ্ছে। তানহা ঘুম থেকে উঠে আরিয়াকে পাশে না পেয়ে ভাবলো মায়ের কাছে নিশ্চয়ই, কিন্তু ব্যাগটাও নেই, বোরকাও নেই। ওড়নাটা কেমন যেন বলা বলা লাগছে। কিছু একটা বাধা। তাড়াতাড়ি জ্বরটা খুলল। প্রিয় বোন তানহা, তোমাকে কি বলবো বলো? যেখানে নিজের বোনই আমাকে দেখিয়ে দেখিয়ে নিজে খেয়েছে, অথচ আমাকে একবার জিজ্ঞেস করেনি আপু তুই খাবি, সেখানে তুমি নিজে না খেয়ে তোমার খাবারটা আমাকে দিয়ে দিয়েছো খেতে। আসলে আমি সারাদিন কিছু খাইনি তো, তাই তোমাকে আর জিজ্ঞেস করিনি তুমি খেয়েছো কিনা। তুমি আমার বান্ধবী, তুমি আমার বোন, আমি তোমাকে বোন বলেই ডাকলাম। চলে যাচ্ছি, খুব কষ্ট দিলাম তোমাদের একদিন। পাড়া প্রতিবেশী অনেক কথা আমার জন্য তোমাদের শুনিয়েছে, সেজন্য আমি খুবই দুঃখিত। আমার জীবনে একটাই কষ্ট, আমার মা বাবা নেই। আর যাদেরকে মা বাবা ডাকি, তারা আমাকে একবার বুঝতে চেষ্টা করলো না। তোমার মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, ওনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। যাই হোক, অনেক কথাই বললাম। তোমার ভাইয়াকে দেখে রেখো, আর তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই দুনিয়াতে একটা পাশে আর সার্টিফিকেট ছাড়া কোনো দাম নেই। ভালো থেকো বোন। তানহা না চাইতেও কেঁদে দিল। আসলে রাতে তানহা না খেয়ে আরিয়াকে তার খাবারটা খেতে দিয়েছে। সেটা আরিয়া দেখেছে, কিন্তু কিছু বলেনি, তার প্রচুর খিদা ছিল। সকাল 9টা। বাস এসে থামলো এয়ারপোর্টের সামনে। একে একে সকল যাত্রীরা নেমে পড়ল। আরিয়াও বাসের টাকা দিয়ে নেমে পড়ল। নেমে তো পড়েছে, কিন্তু এখন যাবে কোথায়? ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করলো। যার কেউ নেই তার আল্লাহ আছে। সন্ধ্যা হয়ে আসে, এখনো হাঁটছে আরিয়া। রাস্তা পার হওয়ার সময় এক মাইক্রোর সামনে এসে ছিটকে পড়ে আরিয়া। সাথে সাথে ব্যাগটা হাত থেকে পড়ে যায়। আরিয়া সেন্সলেস হয়ে পড়ে। কার থেকে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বেরিয়ে এসে তাড়াতাড়ি করে হসপিটালে নেয় আরিয়াকে। ডাক্তাররা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। সেন্স ফিরে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলো আরিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা। এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা এসে আরিয়াকে নাম ঠিকানা জিজ্ঞেস করলো। আরিয়া সবকিছু খুলে বলল, এখন তুমি কোথায় যাবে? যেখানে দুই চোখ যায় সেখানেই যাব। তার দরকার হবে না, আমাদের বাড়িতে তুমি থাকতে পারবে। আমাকে শুধু আপনাদের বাড়িতে থাকতে দিবেন, তাহলেই চলবে। আমি সব কাজ করতে পারি, মাসে মাসে বেতন দেওয়া লাগবে না। আরিয়াকে ভদ্রলোক বাড়িতে নিয়ে গেল। বাড়িতেও ওনার একটা দুই ছেলে আর দুইটা মেয়ে। একটা মেয়ে শুধু থেকে পড়ে, ওদের ফুফাতো বোন। আরিয়াকে কাজ দিয়েছে, শুধু বাগানে পানি দিবে আর রান্নার কাজে ভদ্রমহিলাকে একটু সাহায্য করবে, এতটুকুই। ছোট ছেলেটা শুধু আরিয়াকে দিয়ে নিজের কাজ করায়। ছেলেটার ভালো লাগতে শুরু করেছে আরিয়াকে। খারাপ নজরে নয়, ভালো নজরে তাকিয়ে থাকে আরিয়ার দিকে। এভাবেই কেটে গেল 6টা মাস। কিন্তু কে জানতো এটাই হবে তার কাল। আরিয়া, আরিয়া। হ্যাঁ খালাম্মা, কন। আমার চেনটা কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বের করে দে। খালাম্মা, আপনার চেন কোথায় আমি কেমনে কমু? অবাক হয়ে বাড়িতে পড়তে এসেছে এই মেয়েটা বলল, মামি, আপনি ওর ব্যাগ চেক করেন, তাহলেই হবে। এই মেয়ে এমনি এমনি স্বীকার করবে না। ভদ্রমহিলা এটাই করলো, আর কাকতালীয়ভাবে পেয়েও গেল। ঠাস ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। ওই মেয়েটা হাসে। ও নিজে রেখেছে আরিয়ার ব্যাগে, যাতে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করা যায়। তুই তো একটা ছোট লোক, আমার আগে বোঝা উচিত ছিল। তোদের কাজই এরকম, কতদিন ভালো নাটক করে তারপর বাড়ি থেকে জিনিস নিয়ে পালিয়ে। খালাম্মা, আপনি এসব কি বলছেন? আমি চুরি করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস আবার তোকে? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এই দারোয়ান, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। খালাম্মা, তার আর দরকার পড়বে না, আমি এখনই চলে যাচ্ছি। তবে একটা কথা বলি, আমি চুরি করিনি। কি প্রমাণ আছে যে তুই চুরি করিসনি? হাতে নাতে ধরা পড়েছিস তুই। এখনই চলে যা বলছি। হ্যাঁ, ঠিকই, কোনো প্রমাণ নেই, তবে আমার ঘাড়ে দুজন ফেরেস্তা আছে, তারা ঠিকই লিখে রাখবে। আজকে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না, ঠিকই, কিন্তু আপনার সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে। সেদিন সবার সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবে আমি চুরি করিনি। আরিয়া বেরিয়ে পড়ল। গেটের বাইরে এসে বোরকাটা পরে ফেল। হাঁটছে মনে মনে। মা বাবাকে মনে পড়ছে, তারা থাকলে আজ গমনটা হতো না। রাত 7টা বাজে। আরিয়া এখনো হাঁটছে। কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই। হাঁটতে হাঁটতে চলে এসেছে নির্জন স্থানে। ভয় পাচ্ছে আরিয়া। একদল মাতাল ছেলে ড্রিঙ্ক করে হেলে দুলে এগিয়ে আছে। আরিয়াকে এখনো দেখেনি তারা।
আরিয়া ভয়ে কাচুমাচু হয়ে দেওয়ালের সাথে প্রায় লিপটে গেছে। মাতালগুলো আরিয়াকে দেখার আগেই পেছন থেকে কে যেন আরিয়ার মুখ চেপে ধরে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজাটা খট করে লাগিয়ে দিল। মানুষটি চটপট লাইটটা জ্বালালো রুমে। আরিয়া অবাক হলো। কে আপনি? আমি জনি, তোমার একটা বোন বললেই চলবে। আপনি আমাকে কি করে? আর বলতে না দিয়ে, এখন রাত 10টা বাজে। আসলে আমি পড়া শেষ করে প্রতিদিন বেলকনিতে আসি আশেপাশের পরিবেশটা এনজয় করার জন্য। তো নিচে চাইলাম, দেখি তুমি দেওয়ালের সাথে লেপ্টে আছো, তাই তাড়াহুড়ো করে নিচে নেমে তোমাকে মাতালগুলোর হাত থেকে বাঁচালাম। ও, আপনাকে যে কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আচ্ছা, এসব বাদ দাও, এখন এখান থেকে চলো। কোথায় যাব? তো তুমি এত রাতে কোথায় যাবে? আমার সাথে আসো, ওপরে যাই। জনি চলে যাচ্ছে, বাট আরিয়া আগের মতোই দাঁড়িয়ে থাকতে দেখে ভয় নেই। আমি তোমার গলা কাটবো না। ওপরে চলো, এখানে থাকা যাবে না। আরিয়া পেছন পেছন জনির পেছনে গেল। একটা রুমে ঢুকলো। এই ইয়াসমিন, হ্যাপি, নাসরিন, এদিকে আস। এই দেখ, ও হলো আমাদের একটা বোন। আচ্ছা, তোমার নাম কি? নুসরাত জাহান আরিয়া। তারপর জনি আপু সব খুলে বলল। সবাইকে, এটা 5তলা ভবন, এখানে বাসা ভাড়া থাকে অনেক মেয়েরা। তারা অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। চিনি না জানি না, এই মেয়ে কি, রাখাটা কি ঠিক হবে আমাদের সাথে? জনিয়াপুর কানে কানে। হ্যাপি, ইয়াসমিনের কথায় আমিও একমত। নাসরিন, আমিও ওই কথা বললাম। মেয়েটাকে রাখাটা কি ঠিক হবে আমাদের সাথে? হে গার্লস, স্টপ প্লিজ। একটা মেয়ে বিপদে পড়েছে, আর তোমরা এসব কথা বলছো? আমি নিজে এখানে এনেছি মেয়েটাকে। আরিয়া নিজ থেকে আসেনি। মাতালগুলো যা নয় তাই করতে পারতো ওর সাথে, বুঝলে? তোমাদের যদি আপন বোন হতো তাহলে এই কথাগুলো বলতে পারতে। সবগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিয়া সব শুনেছে। এবার আমি আসি আপু, আপনি আমার ইজ্জত বাঁচালেন। তা না হলে কালকে টিভিতে আমাকে দেখাতো অজ্ঞাত লাশ হিসেবে। চুপ, কোথায় যাবি তুই? আমাদের সাথেই থাকবি, বুঝলি? আরিয়ার মুখ চেপে ধরে। অতপর সবাই এসে আরিয়ার মাথায় হাত বুলালো। বোরকাটা খুলে ফেল, এখানে তো কেউ নেই। নাসরিন আরিয়ার ব্যাগটা জায়গায় নিয়ে রাখলো। ওরা নিজেরা রান্না করে খায়। সবার খাবার থেকে আরিয়াকে খেতে দিল। অতপর কালকে তোমার সব কথা শুনবো বলে নিচে বিছানা পেতে সবার সাথে ঘুমিয়ে পড়ল আরিয়া। সকালে, আচ্ছা আরিয়া, তুমি এত রাতে এখানে কি করে এলে বলো তো? সব খুলে বলল সবাইকে। কেঁদো না বোন, সবার ভাগ্য তো আর সব কিছু থাকে না। হয়তো এমন কিছু আছে তোমার মাঝে যেটা অন্য কারো মাঝে নেই। আমিও নাসরিনের কথায় একমত। তাহলে নিলয়কে কেন রেখে এসেছো? সে তো তোমাকে ভালোবাসতো। আরিয়া উঠে জানালার গ্লাসটা খুলে দাঁড়িয়ে বলতে শুরু করলো। হ্যাঁ, ঠিকই বলেছেন। লোকটা আমাকে অনেক ভালোবাসতো, এমনকি এখনো বাসে। কিন্তু ওনাদের পরিবারে অনেক অভাব, 3 বেলা খেতে হিমশিম খায়। তারপর আমি আবার একজন ফেইলার, যে কিনা ওদের ওপর বসে বসে খাবো? এভাবে বলো না প্লিজ। লোকটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তুমি বরং তার কাছে ফিরে যাও। যাবো তো, সাথে আরো অনেক কিছু নিয়ে যাব। আমি তো কথা দিয়ে এসেছি, ফিরবো, এখনো সময় আসেনি। যেদিন আসবে সেদিনই ফিরবো। চোখের পানি মুছে সবাই একসাথে বলল, আমরা আছি তোমার পাশে। আরিয়ার কাঁধে হাত রেখে। আরিয়ার জীবনের যাত্রা শুরু হয় এখান থেকে। নিচে সবাই মিলে একবার টিউশনি করাতো, কিন্তু এখন পড়াশোনার চাপে পড়ে সেটা বাদ দিতে হয়েছে। আরিয়াকে ইয়াসমিন ধরো টিউশনি করাতে। ও তো সারাদিন বাসায় বসে থাকে। ক্লাস প্লে নার্সারির বাচ্চাদের তো পড়াতে পারবেই, শুরু করে দেয়। এভাবেই কাটছে দিনগুলো। আরিয়া মাসে প্রায় 30,000 টাকা টিউশনি করে পায়, কিন্তু 1 টাকাও নিজের কাছে রাখে না, সব আপুদেরকে দিয়ে দেয়। আরিয়া ভাবছে এভাবে হব না, অন্য কিছু করতে হবে ওকে। নাসরিন, কি রে হলো? এখনো ওদি ইঞ্জিনটা ঠিক করতে পারিস? তাহলে কিভাবে ভার্সিটিতে প্রেজেন্টেশন করে দেখাবো? কেউই পারছে না। আরিয়া ভালোভাবে খেয়াল করলো, অতপর মুচকি আসলো। জনি থেকে এক প্রকার জোর করে নিয়ে আবার ইঞ্জিনটা খুললো। তারপর আবার আস্তে আস্তে জোড়া লাগালো। একটা আলাদা তার লাগাতেই ফট করে আলো জ্বলে উঠল। হ্যাপি, আমরা এতক্ষণ চেষ্টা করলাম, পারলাম না, আর তুই করে ফেলি? এটা কি করে সম্ভব বলতো? আরিয়া মুচকি এসে দেখালো কিভাবে করলো। এটা শুরু হয় নতুন পথ চলা। তারা সারাদিন মাথা খাটিয়ে তৈরি করলো একটা ইঞ্জিন, যেটা পুরো খরচও নিজেই দিয়েছে, টিউশনি করে টাকা জমিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাম ছড়িয়ে পড়ে নুসরাত জাহান আরিয়ার এই 4 বছরে নিজেকে যে কোথায় দাঁড় করিয়েছে সেটা শুধু ও নিজেই জানে। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘরে তৈরি করা হয় আরিয়ার বানানো প্রথম ইঞ্জিন। দেখা গেল ইঞ্জিনটা ঠিকঠাকই কাজ করছে। আরিয়া প্রথম তৈরি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অতপর আরিয়াকে কাতারে 40তম বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেওয়া হয় বাংলাদেশ থেকে। আরিয়া প্রতিনিধিত্ব করেছে। বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করেন নুসরাত জাহান আরিয়া।
নিলয় খবরটা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। কোথায় খুঁজেছি আরিয়াকে, কিন্তু পায়নি। ব্রেকিং নিউজ, কাতারের 40তম বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের মেয়ে নুসরাত জাহান আরিয়া। 50টা দেশের বিজ্ঞানীকে পেছনে ফেলে প্রথম হয়েছে আরিয়া। পুরো বিশ্ব আরিয়ার দিকে তাকিয়ে আছে। ওনার সাথে কথোপকথনও হয়েছে। কিভাবে এতটা পথ এলেন সবকিছু খুলে বলেন সাংবাদিকদের। সাথে ট্রফি, এক হাতে সার্টিফিকেট। হাস্যজ্জ্বল আরিয়া এখন তার নামের সামনে যোগ হয়েছে বিজ্ঞানী। নিলয় অনেকবার ট্রাই করেছে আরিয়ার সাথে দেখা করার, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। প্রায় 20টা দেশ ঘুরেছে আরিয়া। প্রত্যেকটা দেশের বিজ্ঞানীরা ওর সাথে হার মেনেছে। এই 4 বছরে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নুসরাত। জয় করে নিল কোটি কোটি ভক্তের মন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমিতেও তার বানানো অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। বর্তমানে আরিয়া লন্ডনে আছে। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে আরিয়ার এবং তার দুজন বিজ্ঞানী মিলে তৈরি করে নতুন একটি ইঞ্জিন, যেটা আরিয়ার ইঞ্জিন হিসেবে স্মৃতির পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। আজ ফিরছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার আরিয়াকে রাষ্ট্রীয় সম্মাননায় গণভবনে ডেকে পাঠান। লন্ডন থেকে ফিরে চলে যান গণভবনে বাংলাদেশ সরকারের সাথে দেখা করেন। প্রায় 1 ঘন্টা কথা বলেন আরিয়া। একটা বাড়ি গিফট করেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরাতে থাকে এখন আরিয়া। তার সার্টিফিকেটের আজ অভাব নেই, নেই কোনো ট্রফির অভাব। যখন পুরো বিশ্ব তাকে তাক লাগিয়ে দিয়েছিল, তখন আরিয়া ওই বাসা ভাড়াটিয়া হিসেবেই থাকতো। সে কারণে প্রধানমন্ত্রী বাড়ির দলিল আরিয়ার হাতে তুলে দেয়। কোটি কোটি টাকার মালিক এখন বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। এখন সময় এসেছে নিজ শহরে ফিরে যাওয়ার। বাড়ির ঠিকানা পেয়ে আরিয়ার সাথে দেখা করতে পারবে বলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে নিলয়ের। নোট: ক্লাস 8 ফেল করে যদি মিলিনিয়র হতে পারে, তাহলে এসএসসি ফেল করে বিজ্ঞানী হওয়াটা অস্বাভাবিক কিছু না। আরিয়ার প্রতিভা অনেক আগে থেকে ছিল, কিন্তু এতদিনে প্রকাশ পেয়েছে। নিলয় রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। যেভাবে হোক আরিয়ার সাথে দেখা করতে হবে। ভালোবাসে যে খুব, সেই ক্লাস 6 থেকে। তখন নিলয় সবেমাত্র 9-এ পড়ে। আরিয়া ছিল খুব সুন্দর। এখন ওর চেহারা দেখলে যে কেউ মায়ায় পড়ে যাবে। নিলয় বর্তমানে কিশোরগঞ্জ সরকারি গুরুদোয়াল কলেজের একজন প্রফেসর। এই কলেজেই পড়াশোনা করেছে, আবার এই কলেজেই প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছে। আরিয়া কি আমাকে চিনবে, নাকি চিনেও না চেনার ভান করবে? করলেও করতে পারে। ও তো এই পর্যন্ত একবারও আমার খোঁজ নেয়নি। বিশ্বমাতানো একজন বিজ্ঞানী হিসেবে পরিচিত আমাকে নাও চিনতে পারে। তবে আমি আরিয়ার সাথে দেখা করেই ছাড়ব। রুমে থাই গ্লাসটা সরিয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। অনেক দীর্ঘ একটা শ্বাস নিল। আজ প্রচুর মনে পড়ছে তানহার, নিলয়ের কথা। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ার আগে নাসরিন ধরে ফেলল। কাছিস কেন পাগলি? একদম কাঁদবি না। বিজ্ঞানীদের কান্না মানায় না। চোখ দুটি মুছে দিয়ে, আমি তো সুখে কাঁদছি আপু। তোমরা না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। জানো আপু, লোকটার কথা না এখনো খুব মনে পড়ছে। কবে থেকে দেখি না, সেই জন্যই মনটা একটু খারাপ। এসব কথা বাদ দাও। আচ্ছা, তুই এখনো কিশোরগঞ্জ আসিস না কেন শুনি? আপু, আমি চাইছি নিজেকে প্রস্তুত করে যেতে। নিলয়কে বিয়ে করে তার স্বামীর অধিকার যাতে দিতে কোনোরকম পিছুটা না থাকে, সে কারণে। এতদিন আমার উপর অনেক ঝড় গেছে। আমার লাইফ রিস্কও ছিল, কিন্তু এখন পুরোপুরি সেফ। আর আরেকটা কারণে যায়নি। আর বলতে না দিয়ে, তাহলে এবার আমি খালামণি হতে পারবো? আরিয়াকে জড়িয়ে ধরে, কি যে বলো না আপু। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমরা সব শুনেছি। হ্যাপি, জনি, ইয়াসমিন সবাই এসেছে। আরে আপু, তোমরা কখন এলে? সবাইকে জড়িয়ে ধরে, অনেক ভালো আছি। তাই এবার নিশ্চয়ই আমরা খালামণি হতে পারবো, কি তাই তো? আরিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আরিয়া সোফায় বসে আপুদের সাথে কথা বলছে। এরই মধ্যে সিকিউরিটি গার্ড এসে হাজির। ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে সে, আর নাম কি? নাম বলো সুমিত। সুমিতের কথা শুনে আরিয়ার মেজাজের তাপমাত্রা 100 ডিগ্রি। আমি কারোর সাথে দেখা করতে পারবো না, বলে দিন। ম্যাম বলেছি, কিন্তু লোকটা যাচ্ছে না। না যেতে চাইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন, বুঝলেন? আর আজকে আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ওকে ম্যাম। সুমিত যেতে না চাইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সিকিউরিটি গার্ডসরা। সিকিউরিটি গার্ডস মোট 5 জন এবং 2 জন সার্ভেন্ট। এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরিয়াকে প্রোটেক্ট করার জন্য। ম্যাম, ডাইনিং টেবিলে আসুন, খাবার রেডি। আপনি যান, আমি আসি। সকালে নাস্তা করে আরিয়া ফোনের স্ক্রিনের দিকে এক নজরে তাকিয়ে দেখছে। বিকেলের সাক্ষাৎকার আছে ওর। প্রায় 200 সাংবাদিকের সামনে তার জীবনের করুণ কাহিনী তুলে ধরবে এবং তাদের সব প্রশ্নের উত্তর দিবে। নিলয়ের ফটোটাকে ভালো করে দেখছে আরিয়া। হঠাৎ করে একটা চুমু দিল স্ক্রিনে। আরিয়া ফোন ইউজ করে শুধুমাত্র নিলয়ের ফটো দেখার জন্য।
আমি খুব শীঘ্রই আসবো আপনার কাছে। নিশ্চয়ই ভাবছেন আমি আপনাকে ভুলে গেছি। ভাবাটা স্বাভাবিক। আমি একবারও আপনার সাথে যোগাযোগ করিনি। প্রবলেম নাই। ভালোবাসা দিয়ে সব পূরণ করে ফেলবো। কথাটা বলেই অনেক লজ্জা পেল আরিয়া। এই যে, এটা কি বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার বাসা? জি, এটাই ওনার বাসা। আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ একটু বলুন যে নিলয় এসেছে, তাহলেই হবে। ম্যাম নিষেধ করে দিয়েছে, আজকে কারোর সাথে দেখা করতে পারবি না। প্লিজ আপনি শুধু বলুন নিলয় এসেছে, তাহলেই হবে। নিলয়ের জোড়াজড়িতে সিকিউরিটি গার্ড আরিয়াকে বলল, একজন এসেছে দেখা করতে। আপনি বলে দিন আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ম্যাম, আপনি নামটা তো শুনবেন। আরিয়ার ফোন আসেতে নাম না শুনেই চলে গেল। নিলয়ের মনটা ভেঙে গেল। নিলয়, আরিয়া, ভালো থেকো। চলে যাচ্ছি আমি। একটু দেখা করলে কি এমন হতো? তুমি তো এখন অনেক বড়লোক হয়ে গেছো। কি করে চিনবে আমাকে? বেহায়ের মতো এলাম তোমার সাথে দেখা করতে। আমার তো বোঝা উচিত ছিল তুমি একজন বিজ্ঞানী। না না, শুধু বিজ্ঞানী না, বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। নিলয় চোখের পানি মুছে চলে গেল এক বুক কষ্ট নিয়ে। নিলয়কে অনেকে বলেছে বিয়ে করে নিতে, কিন্তু আরিয়াকে ছাড়া ও কাউকে বিয়ে করবে না, সাব জানিয়ে দেয় সবাইকে। কলেজের অর্ধ শতাধিক মেয়েরা নিলয়ের জন্য ক্রাশ। নিলয় শ্যামবর্ণ, চোখে মোটা ফ্রেমের একটা চশমা, অত্যন্ত নম্রভদ্র, যা দেখে সবাই ওর প্রতি দুর্বল। আর সবচেয়ে বড় কথা, আনম্যারিড স্যারদের সবাই একটু ভাব নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আর নাম কি? মাইক ফোন দিয়েছিল, সেজন্য কিছু শুনতে পাইনি। ম্যাম, নিলয়। আরিয়াম বসা থেকে উঠে দৌড় দিল গেটের কাছে। পাগলের মতো খুঁজছে নিলয়কে। আঙ্কেল, লোকটা কি চলে গেছে? মানে নিলয়? হ্যাঁ, কাঁদতে কাঁদতে চলে গেল লোকটা। আচ্ছা মা, তোমার কি আপন কেউ ছিল? ছেলেটাকে দেখে অনেক ভদ্র মনে হলো। হ্যাঁ, আমার খুব আপন মানুষ ছিল। সোফায় বসে মাথাটা নিচু করে বসে আছে। এত কাছ থেকে ও নিলয়কে দেখতে পারল না। সব হয়েছে সমিতের জন্য। বেটাকে সামনে পেলে আস্ত রাখতো না আরিয়া, সেই জন্যই চলে যেতে বলেছে। আরিয়া চায় না কারোর সাথে খারাপ ব্যবহার করতে। এমন সময় উকিল সাহেবের আগমন। আরে, আপনি বসুন। পেপারস সব রেডি তো? কোনো কিছু যাতে বাদ না থাকে। জি ম্যাম, কোনো কিছুই বাদ নেই। আপনি নিজে দেখতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই বাড়ি গাড়ি সব কিছুর পেপারস এখানে আছে। কিন্তু আপনি সব কার নামে লিখে দিবেন, তার কৈফত নিশ্চয় আমি আপনাকে দিতে বাধ্য নই। নাসরিন আপু, ওনার পাউন্ডটা মিটিয়ে দাও তো। রেডি হয়ে গেল আরিয়া। বোরকাটা পরিয়ে হাতে পায়ে মোজা পরে নিল। আরিয়া বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করার পরও বোরকায় ওর একমাত্র সম্বল ছিল। মোট কথা, নারীদের সৌন্দর্য বোরকার ভেতরেই শোভা পায়। বেরিয়ে পড়ল, কারো চড়ে বসল। চারটা গ্রুপ মিলে গিফট করেছে আরিয়াকে প্রাইভেট কার। পৌঁছে গেল সভায়, তবে বারবার নিলয়ের কথাটাই মনে পড়ছে। একজন এসে বলল, ম্যাম প্লিজ টেক ইউর সিট। আরিয়া বসে পড়ল। তার নাই কোনো মেকআপ, নাই কোনো অহংকার, শুধু চোখে মুখে মায়ার ছাপ। আরিয়া স্টেজে বসা, পাশে আরেকজন মহিলা। তার নিচে শত শত সাংবাদিক, ক্যামেরাম্যান। আস্তে না আস্তেই ফটো তোলা শুরু করে দিয়েছে। শুধু মুখটা দেখা যাচ্ছে আরিয়ার। শুভ জন্মদিন ম্যাম, আজ আপনার জন্মদিন উপলক্ষেই এই আয়োজন। যদি আপনি এসব পছন্দ করেন না, তবু আমাদের তরফ থেকে এতটুকু করতেই পারি। জি, ধন্যবাদ। আরিয়ার 23তম জন্মদিন আজ। সে উপলক্ষে সাংবাদিকরা মিলে এখানে ইনভাইট করেছে। আরিয়া আসতে জানি, কিন্তু মুখের উপর নাও করতে পারেনি। পুরো বিশ্ব আরিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। কি অপরূপ চেহারা! তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ ভাগ্যের জোরে আজ এখানে বসে আছে, যেখানে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা এসে সাক্ষাৎকার দেয়। সেখানে তিনবার এসএসসি ফেল করা মেয়েটা বসা। আল্লাহ চাইলে কিনা করতে পারে। আরিয়ার তার প্রমাণ। প্রত্যেকটা মানুষ টিভির দিকে মুখ করে তাকিয়ে আছে। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া আজ তার জীবনের করুণ কাহিনী বলবে। বিশ্ব আজ তারই মুখ পানে তাকিয়ে আছে। নিলয় দেখছি তার ভালোবাসাকে। সাংবাদিক, তো ম্যাম, আজকের দিনটা নিয়ে আপনার কি ইচ্ছা ছিল যদি বলতেন? আরিয়া, সত্যি বলতে কি, আমার জন্মদিন নিয়ে কোনোদিন কোনো আগ্রহ ছিল না, আর আজও নেই। কেননা আমি একজন মুসলমান এবং আমার ধর্ম ইসলাম। রিপোর্টার, আপনি বিজ্ঞানী হওয়ার পিছনে কার বেশি অবদান ছিল এবং কে আপনাকে সাপোর্ট করেছে সবচেয়ে বেশি? আরিয়া, সাপোর্ট বলতে আমার চার আপু, আগেও আপনাদেরকে বলেছি। রিপোর্টার, আপনার বাড়ি, আপনার পিতামাতার সম্পর্কে কিছু বলুন। আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার বাবা ছিল সরকারি গরুদয়াল কলেজের একজন টিচার, মা ছিল গৃহিণী। আমার যখন 5 বছর বয়স, তখনই বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। তার 1 বছর পর মাও বাবার সাথে হ্যান্ডশেক করে। আমার আপন কেউ না থাকায় দূর সম্পর্কের একজন আত্মীয়র বাড়িতেই বড় হয়। ওনাদের কেউই বাবা মা ডাকতাম। আরিয়া কথাটা বলেই কেঁদে দেয়। পুরো বিশ্ব কাঁপানো মেয়েটা কাছে। নিলয়ের বুকটা যেন ফেটে যাচ্ছে আরিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে। দ্রুত নিজেকে সামলে নিল আরিয়া। আপনারা কোশ্চেন করতে পারেন। সাংবাদিক, ম্যাম,
আপনাকে নিয়ে তুমুল ঝড় বইছে মিডিয়া পাড়ায়, তাও আপনি সমালোচকদের কিছু বলছেন না কেন? জবাবে আরিয়া বলে, দেখুন মিস্টার সায়ান, আমাকে অনেকভাবে হাট করে কথা বলেছে, এমনকি কালকে ফোন দিয়েও বিজ্ঞান সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলেছে। আমি কিছু বলিনি, বলার প্রয়োজন মনে করিনি। এই লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। সাংবাদিক, তার মানে কি ওনাদের দেওয়া সব অপবাদ আপনি মেনে নিচ্ছেন? খেপে যায় আরিয়া। অবশ্য যাতে রাগ ওঠে সেই জন্যই কথাটা বলা হয়েছে। তাও নম্রভাবে অত্যন্ত শান্ত গলায় জবাব দেয়, সত্যি বলতে আমি কোনো কুকুরের সাথে কথা বলতে চাই না মিস্টার সায়ান। আমি আপনাকে কুকুরের সাথে তুলনা করলাম, আপনি নিজে একজন বিজ্ঞানী হয়ে কি করে আমার সমালোচনা করতে পারেন? অবশ্য আমি অনেক সময় অবাক হয়ে আপনাকে নিয়েও সমালোচনা করার মানুষের অভাব নেই। পুরো সভা স্তব্ধ। কেউ ভাবিনি জবাবটা এমন হবে। সবসময় আরিয়াকে হে করে কথা বলে সায়ান, আর তার চামছাড়া এবার দাঁত ভাঙা জবাব আরিয়া নিজেই দিল। আমার মনে হয় উনি আমাকে পছন্দ করে, যে কারণে ফোন দিয়ে বিভিন্ন পেপারে আমার নামে সমালোচনা করে। উনি তো বুঝতে পারছেন আমি কোনো কুকুরের সাথে কথা বলতে চাই না, তো বারবার কষ্ট করে কেন আমার পেছনে লাগতে আসে? অবশ্য আমি তো অনেক সুন্দরী। সায়ান টিভিতে দেখছে আরিয়া কিভাবে তার মানিজ্য ধুলোয় মিশিয়ে দিল। ছি ছি, কি লজ্জা। রিপোর্টার, ম্যাম, তার মানে আপনি মিস্টার সায়ানকে কুকুরের সাথে তুলনা করলেন? জি। মিস্টার সায়ানের যদি বিজ্ঞান বোঝাতে এতই ভালো লাগে, তো বাংলাদেশে একটা বেসরকারি চ্যানেলে প্রতিদিন 1 থেকে 2 লাইন বাংলাদেশের মানুষকে বিজ্ঞান বোঝাক। শুধু শুধু আমার মতো সুন্দরীর মেয়ে পেছনে কেন লাগতে আসে? আসলে কি বলুন তো, কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নয়, আর এটা কখন সোজা হবেও না। আরিয়া সায়ানকে হের করে কথাটা বলেছে। বেটার, সব শেষ। ইস, আরিয়ার পেছনে লাগতে এসেছে বোঝেবার ঠেলা। পাবলিক প্রচুর খেপে গেছে সায়ান বেচারা ভয়ে কাচুমাচু। কেননা পাবলিকের হাতের মার এখনও নিশ্চিত ভেবেছে আরিয়া একা যা ইচ্ছা বলবে। কিন্তু পুরো বাংলাদেশের মানুষ জেতার পক্ষে সবাই মিলে তো আর একা না। রিপোর্টার, আপনার লাইফ সম্পর্কে কিছু বলুন। আরিয়া প্রথম থেকে সবটুকু বলল। অনেকেই সান্ত্বনা দিচ্ছে। কেউ একজন বলেছিল, তোমার কপালে 2 বাচ্চার বাপকেই মানায়। তোমার সাথে রিলেশন রাখবে তো দূরে থাক, কেউ তোমার মতো মেয়েকে বিয়ে করবি না। আরিয়া, কারণ বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমাকে। বলেছিল আমি নাকি চোর, চেইন চুরি করেছি। ওই বাসার সবাই দেখেছে ভদ্রমহিলা মাথা নিচু করে বসে আছে। কি লজ্জা, শয়তান মেয়েটাও দেখছে। আরিয়া একটু দম নিয়ে, পুরো বিশ্ব কাঁপছে তার উত্তর শুনে। রিপোর্টার, ওই লোকের নামটা কি বলা যাবে যারা আপনার সাথে বাজে বিহেভ করেছে? সরি, আমি বলতে পারবো না। যারা এমন করেছে তারা তো আমার কথাগুলো শুনছে এবং দেখছে। আজ এত এত পার্সেল আসে, যা অনেক দামি, এখনও দেখাই হয়নি। বেশিরভাগই ডায়মন্ডের নেকলেস, সেট, কানের দোল, আংটি, এসব আমার ভালো লাগে না এসব পড়তে। একটা রুমে তালাবদ্ধ আছে সবগুলো পার্সেল। আবারও বলতে শুরু করলো। কেউ একজন বলেছিল খুব শীঘ্রই যাতে আঙ্কেল ডাক শুনতে পারি, সেটা খুব শীঘ্রই পূর্ণ হবে ইনশাল্লাহ। নিলয় অবাক হলো। আরিয়া কাকে বিয়ে করবে? সুমিত দেখছে শুনছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেদিন সুমিতকে সিকিউরিটি গার্ডসরা। তার মানে কি ম্যাম, আপনি খুব শীঘ্রই বিয়ে করে ফেলবেন? জি, তবে এখনও সেটা ফাইনাল হয়নি। যদি হয় তো আপনাদের অবশ্যই জানাবো। সাংবাদিকরা সবকিছু নোট করছে। প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে আরিয়াকে। কেউ একজন বলেছিল, তুমি কি প্রেসিডেন্ট হবে যে আজ তোমাকে ফিরিয়ে দিচ্ছে বলে পস্তাতে হবে? লোকটা আমার সাথে প্রেমের অভিনয় করেছিল, তাও আবার আমার ভালোবাসার মানুষের সাথে বাজি ধরে। আর আজ আমাকে প্রপোজাল ঠিকই তেমনই অফার দিচ্ছে। প্রতিদিনই পার্সেল আসে। কেউ কেউ ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি সরাসরি মানা করে দেই। রিপোর্টার, আপনি কি কাউকে পছন্দ করেন কিংবা করতেন? প্লিজ বলুন। এটা আমার প্রশ্ন না, শত শত মেয়েদের প্রশ্ন। আরিয়া কিছু বলছি না। নিলয় রিমোট খুঁজছে তাড়াতাড়ি টিভি অফ করতে। কেননা নিলয় আরিয়ার মুখে সুমিতের নামটা শুনতে পারবে না। নিলয়কে, বিশ্বকে, গোটা বাংলাদেশকে অবাক করে দিয়ে আমার লাইফে একজনই ছিল এবং এখনও আছে, থাকবে সে। আমার মনের মানুষ, আমার ভালোবাসার নিলয় রহমান। নিলয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরিয়া ওকে ভালোবাসে, এখনও মনে রেখেছে। আরিয়া সবাইকে আরও অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনটা সামনে ধরল। নিলয়ের ফটো। যাকে আমি ভালোবাসি, এই সে নিলয় রহমান। আমি টাচ মোবাইল ইউজ করি শুধুমাত্র নিলয়ের ফটোটা দেখার জন্য। এই ফোনটা আমাকে মাইক দিয়েছে। উনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আমাকে বাটন ফোন ইউজ করতে দেখে ফোনটা গিফট করেছিল। আজও এসেছিল, কিন্তু আমি ব্যস্ত থাকায় দেখা না করেই সিকিউরিটির গার্ড তাড়িয়ে দিয়েছি। খুব কষ্ট লাগলো আমার। ও হয়তো ভাবছে আমি ওকে ভুলে গেছি, কিন্তু না। আজকে একটা সত্যি কথা বলছি। নিলয়, শুনছেন? আপনি নিশ্চয়ই টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। জানেন, প্রথমে যখন স্বীকৃতি পাই আমি একজন বিজ্ঞানী,
সেদিন ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, আপনাকে বিয়ে করে স্বামীর অধিকার ফিরিয়ে দেওয়ার। কিন্তু আরিয়া কাছে এই কান্নার বাঁধ থামছে না। একদিন লন্ডনে সেন্সলেস হয়ে যায়। মেডিকেল রিপোর্ট আসে আমার মাথায় টিউমার। আমি বাঁচতে পারি আবার মারাও যেতে পারি। কথাটা শুনে ভেঙে পড়েছিলাম আমি। কদিন আগে লন্ডনে গিয়েছিলাম শুধুমাত্র অপারেশন করানোর জন্য। এই ছোট্ট জীবনের সাথে আপনাকে জড়িয়ে কী লাভ, তাই নিজেকে সামলে নিতাম সবসময়, যাতে আপনার মনে হয় আমি আপনাকে ভুলে গেছি আর আপনি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হবেন। প্লিজ, আজকের মতো এখানেই শেষ। অন্য আরেকদিন আপনাদের সাথে কথা হবে। কাঁদতে কাঁদতে সভা থেকে বেরিয়ে আসে আরিয়া। বাসায় এসে রুমে ধপাস করে শুয়ে পড়ে, বোরকা না খুলেই। নিলয় ভাবতে পারেনি এত কিছু হয়ে গেছে। আর ওকে না কত কিছু ভেবেছে আরিয়ার ব্যাপারে। তবে আরিয়া নিলয়কে ভালোবাসে, এতে নিলয় খুশি। আরিয়াকে ইনভাইট করেছে কিশোরগঞ্জের কয়েকটা স্কুল অ্যান্ড কলেজে। কালকে যেতে হবে। আজকে রাতটা যেন কাটছে না আরিয়ার। কখন নিজ শহরে ফিরবে, কখন নিলয়ের সাথে দেখা হবে। কালকে রওনা দেবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। নিলয়ের ফোনে একটা মেসেজ দিল আরিয়া। বলেছিলাম একদিন আপনার কাছে ফিরব, সেই সময় এসে গেছে। কালকের জন্য সরি। আমাকে প্রথম অভিনন্দন যাতে আপনি আমাকে দেন। আজকে আর কথা বলবো না, কালকে আপনার সাথে কথা হবে। একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। মেসেজটা পড়ে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না নিলয়। সকালে হেডলাইনে দেখাচ্ছে মিস্টার সায়নের বাড়ি পাবলিকে ইট দিয়ে ভাঙচুর করেছে। সায়নকে অবশ্য পায়নি, বেটা বাড়ির পেছনে দরজাতে পালিয়েছে। তা না হলে পাবলিকের পিটিয়ে নাজেহাল অবস্থা করত। আর জীবনে লাগতে আসবে না আরিয়ার সাথে। সকাল 10টা। খুশির ঠেলায় কিছু খেতেও পারেনি আরিয়া। দ্রুত পেপারসগুলা আর কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিল। বোরকাটা পরে হাতে পায়ে মোজা লাগিয়ে নিল। দেন বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট গিয়ে আবার জ্যাম, সাংবাদিকের সাথে কোনো কথা না বলে ভেতরে চলে গেল আরিয়া। ভিআইপি পার্সন, সবাই অনেক সম্মান দিচ্ছে। টিকিট আগে থেকে কাটা ছিল। সাথে হ্যাপি, নাসরিন আর আরিয়া, তারা তিনজনই যাবে। অন্যদিকে নিলয় অধীর আগ্রহ অপেক্ষা করছে আরিয়ার আসার পথ চেয়ে কখন আসবে আর মন ভরে দেখবে। সিকিউরিটি হিসেবে প্রথমে র্যাব গেল হেলিকপ্টারে। তারপর আরিয়া যাবে। তারপর আবারও র্যাব ফোর্স প্রচুর সিকিউরিটি গার্ড দিচ্ছে আরিয়াকে। কেননা আরিয়া বাংলাদেশের স্বনামধন্য মানুষের মধ্যে একজন। ওর শত্রুর অভাব নেই। হেলিকপ্টারে উঠে পড়েছে আরিয়া। খুব খুশি লাগছে তার। এই সেই শহরে যাচ্ছে যেখান থেকে প্রায় 4 বছর আগে ঘুরঘুরে রাতের অন্ধকারে চলে এসেছিল ভাগ্যের সন্ধানে। ওড়াল দিল কিশোরগঞ্জের উদ্দেশ্যে। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার নিজ শহরে। আস্থার কত সুনাম, হাজার হাজার মানুষ আরিয়ার জন্য অপেক্ষা করছে। কখন আসবে আরিয়া, কখন দেখবে তাকে। কিশোরগঞ্জের মেয়ে যে কিনা ফেলার হয়েও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আরিয়া নিচের দিকে তাকিয়ে আছে। আস্থার কত সম্মান, কত ইজ্জত, আরও কত কিছু। ওপর থেকে দেখা যাচ্ছে দালানকোটাগুলো পিঁপড়ার মতো। বেশিক্ষণ সময় লাগলো না কিশোরগঞ্জে পৌঁছাতে। হেলিকপ্টার নামলো গরুদোয়াল কলেজ মাঠে। কলেজের প্রিন্সিপালরা এগিয়ে এসে অভিনন্দন জানালো। নিলয় অনেক দূরে দাঁড়িয়ে দেখছে আরিয়াকে। এখনও সামনে আসেনি। আরিয়াকে নেওয়া হলো স্টেজে সসম্মানে। নিলয়কে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচুর রেগে গেছে। বলেছিল কি আর নিলয় করল কি? প্রায় 10 মিনিট কথা বলল আরিয়া। অতপর নিলয় সামনে এলো। কেমন আছেন আপনি? নিলয়ের মুখের দিকে তাকিয়ে। আলহামদুলিল্লাহ, ভালো। যেমন রেখে গিয়েছিলে। চোখ দুটো ছলছল করে। আজকে দুজনে দুজনকে দেখে যেন আয় মিটছে না। একজন আরেকজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারে উঠুন। কেন? যেটা বলছি সেটাই করুন। নিলয় আরিয়ার পাশে বসল। ওদের সম্পর্কের কথা সবাই জানে। গাড়ি চলছে তার আপন গতিতে। এখন যাচ্ছে আরিয়ার স্কুলে। নিলয়ের ঘাড়ে মাথাটা রাখলো আরিয়া। নিলয় আরিয়ার মুখে শুধুমাত্র একটু তফাৎ পৌঁছে গেল। স্কুলে যেখানে একসময় আসতে বলতো, এই যে দেখো আরিয়া আসে। এবারও মনে হয় পরীক্ষা দেবে। হাসাহাসি করতো মেয়েরা। স্কুলের ছাড়াও এমন ধরনের কথাই বলতো, লজ্জা দিত। আজ সেই স্কুলে তাকে সম্মানের সহিত গ্রহণ করছে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়, আরিয়া, তুমি জানতে একদিন বিজ্ঞানী হবে। আরিয়া মাথা নাড়ালো। কিন্তু এটা কি করে সম্ভব? এসবের প্রতি আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল। কিন্তু কিছু বলার আগেই কার থামলো স্কুল মাঠে। চারিদিকে হইহুল্লোড় চলছে। আরিয়া এসেছে। আরিয়াকে স্কুলের পক্ষ থেকে একটা ট্রফি দিল। আরিয়া স্টেজে দাঁড়িয়ে বলল, নিলয়ের হাত থেকে এটা নিবে। অতপর সবাই নিলয়কে রিকোয়েস্ট করলো। স্টেজে উঠে নিলয় আরিয়াকে ট্রফিটা দিল। বেরিয়ে পড়ল অজানা গন্তব্য। এখন আমরা কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখতে পারবেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কার থামলো একটা কাজী অফিসের সামনে। সই করুন। কিসের পেপার এটা? আমাদের বিয়ের পেপার। বিয়ে মানে? তো বিয়ে না করে কি বাসর করবেন নাকি?
বেটা লুচু। কানে কানে আরিয়ার কথাগুলো সব নিলয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, আপনাকে বিয়ে করতে হবে না। আমি না হয় সুমিতকে বের হওয়ার জন্য পা বাড়াবে এমন সময়। সুমিত কি? হ্যাঁ, সুমিত কি? মেরে ফেলবো সুমিতের নাম মুখে নিলে। দুটো ঝগড়া করছে, আর কাজী সাহেব চশমাটা নাকের ডগায় এনে ড্যাবড্যাব করে দুজনের ঝগড়া দেখছে। নিলয়, এতগুলো পেপারস কেন? আরিয়া, সেটা আপনার না জানলেও চলবে। বিয়ে হয়ে গেল দুজনের। বাহিরে সে হ্যাপিয়ার নাসরিন কয়েকটা ফটো তুলে সাংবাদিকের কাছে মেল করে দিল। নিলয় আরিয়াকে বাড়িতে নিয়ে গেল। কেমন আছো তানহা? মা, আপনি কেমন আছেন? ভাবি, নিলয়ের মা, আমাকে মাফ করে দিস মা। আমি না বুঝে তোকে অনেক কথা শুনিয়েছি। বিশ্বাস করুন, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। ভাবি, ভেতরে আসো। পাড়া প্রতিবেশী যে হাজির, আরিয়ার মা বাবা আর বোনও এসেছে। সবাইকে মাফ করে দিয়েছে আরিয়া। নিলয়ের রুমে আরিয়াকে রেখে তানহা কেটে পড়ল। নিলয় রুমের সামনে পায়চারি করছে, ঢুকবে কি ঢুকবে না। দরজা ঠেলে রুমে ঢুকতেই একগুচ্ছ আলোক রোশনি এসে নিলয়ের চোখে মুখে পড়ল। আরিয়া একটা টর্চ লাইট আবিষ্কার করেছে, যেটার পাওয়ার বিপুল কারো চোখে মুখে পড়লে সাথে সাথে চোখ দুটো অফ হয়ে যায়। আরিয়া, তা কি মিস্টার? বাসর করার এত তাড়া? নিলয়, অনেক কাঁদিয়েছ, আজকে আর ছাড়ছি না তোমায়। নিজে এসে যখন ধরা দিয়েছ। আরিয়া, তাই বুঝি মিস্টার কানা? নিলয়, কি? আমি কানা? তো কি? আচ্ছা বাদ দাও, তোমার বিজ্ঞানে কানাকে কিভাবে সম্বোধন করে শুনি। দেখবেন। ধাক্কা মেরে বেডে ফেলে দিল নিলয়কে। নিজের ঠোঁট জোড়া দিয়ে নিলয় ঠোঁটে মিশিয়ে দিল। নিলয় চোখ বড় বড় করে দেখছে আরিয়াকে। নিলয়, কি করছো আরি? আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আরি, কে বলেছে নিজেকে কন্ট্রোল করতে? তাই নাকি? শীতের রাত, প্রচুর ঠান্ডা পড়েছে। বাহিরে দুজন মানুষ একজন আরেকজনের ভালোবাসায় শিহরিত হচ্ছে। মিলিত হলো দুটি দেহ, দুটি মন, যার অপেক্ষায় ছিল এতদিন। ভালোবাসার মায়াজালে জড়িয়ে নিল দুজন দুজনকে। সকালে তানহা, এই ভাই, আর কত ঘুমাবি? এবার তো ওঠ। ভাবি, তুমি নিশ্চয়ই সারা রাত ঘুমাতে পারোনি। আহা, কি কষ্ট। তানহার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল তাদের। সকাল 8টা বেজে গেছে, এখনও ঘুমিয়ে আছে দুজন। এই যে মিস্টার কানা, হা করে কি দেখছেন? এবার ছাড়ুন আমাকে। নিজে দিকে একবার তাকিয়ে দেখে তারপর আমাকে বলতে এসো। ওকে, মর্নিং কিস। নিলয়ের কথায় আরিয়া লজ্জা পেল। কে যেন মিডিয়ার সামনে বলেছিল কাকে যেন আঙ্কেল বানাবে। আমাকে ট্যাপে ফেলে এখন কীর্তন গাওয়া হচ্ছে। বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব বলে দিলাম। সারুন বলছি। নিলয়ের মা বাবা, তানহা, আরিয়ার মা বাবা সহ সবাইকে নিয়ে চলে আসে ঢাকায়। দিনগুলো এভাবেই কাটছে দুষ্টু মিষ্টি খুনছুটিতে। নিলয় ট্রান্সফার করে ঢাকা চলে আসে। সুমিত কম চেষ্টা করেনি আরিয়াকে বসে আনতে, বাট ফেল। নিলয়, আরিয়া, তোমার কানাডায় না গেলে হয় না? বাধা দিন না, আমাকে যেতে হবে। আরিয়া সকল প্রপার্টি নিলয়ের নামে করে দিয়েছে, কোনো কিছু ওর নিজের নামে নেই। এয়ারপোর্টে এসে ভেতরে ঢুকবে আরিয়া। এমন সময় নিলয় দূর থেকে ফ্লাইং কিস ছুড়ে দিল। সাংবাদিকদের চোখ এড়ায়নি। আরিয়া আবারও ফিরে এলো বাংলাদেশে। বর্তমানে রোবট আবিষ্কার কাজে মগ্ন আছে বিজ্ঞানী। হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যায় আরিয়া। ডাক্তার, ভয়ের কোনো কারণ নেই। এই যে কয়েকটা টেস্ট লিখে দিলাম, কালকে মেডিকেলে গিয়ে করিয়ে নেবেন। বেশি রাত জাগবেন না। আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। মেডিকেল রিপোর্টে এসেছে পজিটিভ। খুশির জোয়ার বয়ে যাচ্ছে বাড়িতে। আর খবরটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা মানুষের কমেন্ট, কংগ্রাচুলেশনস। আপনি খুশি তো? নিলয়, মিসেস রহমান, সেটা কি মুখে বলতে হবে? নিলয় ছোট্ট করে একটা চুমো দিল আরিয়ার কপালে। মুভি শেষ? ও, আপনাদের তো বলাই হয়নি। এতক্ষণ কিন্তু আপনারা সবাই মুভি দেখছিলেন। আরিয়া, নিলয়, নিলয়ের মা বাবা, আরিয়ার মা বাবা সবাই উঠে পড়ল। আরিয়া বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছে। চোখের কোনা বেয়ে পানি পড়ছে। নিলয়, আরিয়া, তুমি কেন কাঁদছো? দেখো, আজ তুমি তিনবার ফেল করেও বিশ্বকে দেখিয়ে দিয়েছো একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। নিলয় পেছন থেকে আরিয়াকে জড়িয়ে ধরল। সাংবাদিকরা ভিড় করছে গেটের বাহিরে। আরিয়ার জীবনী নিয়ে এই পর্যন্ত 3টি মুভি নির্মাণ হয়েছে, আর মুভির নাম সার্টিফিকেট। এতক্ষণ আপনারা সার্টিফিকেট মুভিটাই দেখছিলেন। বলিউড, টালিউড, ডালিউডের সব জায়গায় নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বলিউডে আয় করেছে 300 কোটি রুপি। বিলাসবহুল মুভি হিসেবে স্বীকৃতি পেয়েছে। অবশ্য প্রথমে সেন্সর বোর্ড ছাড়পত্র দিতে চায়নি, কেননা মুভিটাতে পরিচালক আরিয়ার জীবনীকে আরেকটু ভিন্নভাবে সাজিয়েছিল। তাই এইটুকু কেটে তারপর সেন্সর ছাড়পত্র পায় মুভিটি। মুভির নিচে অসমাপ্ত লেখা, কেননা আরিয়া তার জীবনী একটা ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল। সে তার জীবনীর নিচে লিখেছিল অসমাপ্ত, ইংলিশ ফর টুডে।
ক্লাস 6-এর প্রথম পৃষ্ঠায় ছাপানো হয় আরিয়ার জীবন কাহিনী। আইসিটি বইটাতেও বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে লেখা হয়েছে। আরিয়ার জীবনী পুরো বিশ্ব আজ পড়ছে, দেখছে কিভাবে জীবনযুদ্ধে জয়ী হলো। এবারও এসেছে একজন পরিচালক, এসে সুন্দর করে লিখে অনুমতি নিতে এসেছে মুভি নির্মাণের জন্য। আরিয়ার লোকটার জন্য সার্ভেন্টদের ইশারা করতে সার্ভেন্টরা খাবার সাজিয়ে দিয়ে গেল। আরিয়া পুরোটা পড়ল। একটা জায়গায় চোখ আটকে যায়, সবশেষে লেখা সমাপ্ত। পেন দিয়ে একটানে কেটে নিজে লিখে দিল অসমাপ্ত। পরিচালক: সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আরিয়া: ইটস ওকে। আজ প্রত্যেকটা সমাজের রাষ্ট্রে পরিচিত নুসরাত জাহান আরিয়া। বাংলাদেশে প্রায় 50,000 যুবকের কর্মসংস্থান হয়েছে আরিয়ার ইঞ্জিন ব্যবহার করে, যেটা অন্য দেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায় কোটি কোটি টাকা আজ তার ব্যাংক অ্যাকাউন্টে। আল্লাহ চাইলে কি না হয়। আরিয়ার জীবনী পড়ে মেয়েরা আজ নিজেকে একটু হলেও স্বাবলম্বী ভাববে। নিলয় বলেছিল আরিয়াকে পড়াশোনা করতে, বাট আরিয়া জবাবে বলেছে, আমাকে দেখে সমাজ, এই রাষ্ট্রের মানুষ শিখবে যে 3বার এসএসসি ফেল করেও ইতিহাসে পাতায় অবস্মরণীয় তার নাম বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। আরিয়া শুধু কিশোরগঞ্জের গর্ব না, আরিয়া বাংলাদেশের গর্ব। জাজমেন্টাল সমাজ আজ নিশ্চুপ একটু হলেও ধারণা পাল্টিয়েছে তাদের আরিয়াকে দেখে। ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে রয়ে গেল সুমিতের মতো একজন প্রেমিক, যে কিনা তার প্রেমিকার অসহায় সময় তাকে ছেড়ে দিয়েছিল। থেকে গেল আরিয়ার দূরসম্পর্কের মা বাবার কথা। থেকে গেল ওই বাড়ির শয়তান মেয়ে, ভদ্রলোক ভদ্রমহিলার কথা, যারা কোনো কিছু বিবেচনা না করে আরিয়াকে চোর বলে সাব্যস্ত করেছিল। থেকে গেল নিলয়ের মতন একজন খাঁটি প্রেমিক, যে কিনা অসহায়ের সময় আরিয়াকে নিজের ভালোবাসার চাদরে মোড়াতে চেয়েছিল। থেকে গেল তানহার কথা, যে নিজে না খেয়ে আরিয়াকে খেতে দিয়েছিল। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার কয়েকটি উক্তি রয়ে গেল ইতিহাসের পাতায়। মানুষ কখনো হারে না, হারতে পারে না। হয়তোবা তুমি জিতবে, নয়তোবা তুমি শিখবে। যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছের ঢিল পড়ে বেশি। দুনিয়াতেও ভালো হয়ে চলতে গেলে কষ্ট বেশি। ধান গাছের ফাঁকে ফাঁকে কিছু কিছু আগাছা তো থাকবেই, সেটা স্বাভাবিক। কিন্তু আগাছাগুলোকে কখনো মাথা উঁচু করতে দিবেন না, তার আগে সেটে ফেলবেন। কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নাই, আর কখনো সোজা হবেও না। কুকুরের লেজ সোজা করা মানুষের কাম্য নয়। কুকুর তো ঘেউ ঘেউ করবেই, তাই বলে আপনি থেমে থাকবেন না, এগিয়ে যান। লোকের কথায় কান দিবেন না। কুকুর কামড় দিলে আপনিও যাবেন না কামড় দিতে। তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কথাটা ভুলে যাবেন না। একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য জন্মের 70,000 বছর আগেই তৈরি করে রেখেছেন। শুধুমাত্র অ্যালার্জিতে চুলকানি হয় না, কিছু কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকানি হয়। আপনি গরিব পরিবারে জন্মেছেন, এটা আপনার দোষ নয়। আপনি নিজেকে অহংকারী ভাবেন, এটাই দোষ। চলার পথে যদি বাধা আসে, তাহলে সেই বাধাকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে নিজের লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যান। সফল একদিন আপনি হবেনই। ফেল করছেন বলে আত্মহত্যার পর বেছে নেবেন না। আপনার মধ্যে কি প্রতিভা আছে, সেটা খুঁজুন। ওপরওয়ালা কখনো কাউকে নিরাশ করে না। হয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই। আবারও ভিড় করছে সাংবাদিকরা। নিলয় আরিয়াকে নিয়ে বসে আছে বেলকনিতে। নিলয় আরিয়ার চশমাটা ঠিক করে দিয়ে 2 গাল ধরে একটা চুমু দিল কপালে। আরিয়ার চোখ থেকে পানি পড়ে, তাই চশমা ব্যবহার করতে হয়। আজ অনেক হ্যাপি আরিয়া, স্বামীর সাথে সুখে সংসার করছে। তাদের ভালোবাসার প্রতীক হয়ে এসেছে নীরব, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাজমেন্টাল সমাজকে প্রভু করিয়ে ছেড়েছে। একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। তার জীবনের অবিস্মরণীয় এবং স্মৃতির পাতায় রয়ে গেছে সার্টিফিকেট। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া বারবার একটা কথাই বলেছিল, আমার জীবনের শেষে কখনো সমাপ্ত শব্দটা থাকবে না, অসমাপ্ত। গল্পটা কার কাছে কেমন লেগেছে আশা করি গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ।